1,00,000 টাকা কিন্তু কিভাবে কে দেবে? আমি দেব। কেন দেবে? আপনাকে আমি চিনি না, জানি না। মানুষ মানুষকে চিনতে ক মিনিট সময় লাগে এই ইন্টারনেটের যুগে, যেখানে মানুষ 4 ঘন্টায় সারা পৃথিবী ঘুরাচ্ছে। কিন্তু আমায় কি করতে হবে? কিছু না, আপনি শুধু কানা কালা বাবার সাথে বসে থাকবেন। আমার লোক আপনার হোটেলে এসে বসবে, খাবে, বিল মেটাবে, মাঝে তারা কিছু লেনদেন করবে। মনে আছে যেন কিছুই জানেন না, অথচ লেনদেন করা টাকার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। যদি পুলিশি ঝামেলা হয়, পুলিশি ঝামেলা মানে পুলিশি শব্দে আতঙ্কিত হয় তারাই যারা 2 নম্বরই কারবার করে। তাহলে কি এখন এই হোটেলে আমাদের কোনো 2 নম্বরই ধান্দার কার্যকলাপ নেই? তাহলে পুলিশি ঝামেলা হতে পারে জেনে এত আতঙ্কিত কেন? না স্যার, উনি বলছিলেন কি এই মাঝে মধ্যেই তো হোটেলে ঝামেলা করেন, আপনি রেড করেন। ওটা আমাদের রুটিন মাফিক করতেই হয়। আজ যেমন এলাম। হ্যাঁ বাই দা বাই, আপনাকে তো ঠিক আপনি ওনাকে চিনবেন না স্যার, উনি এই হোটেল মালিকের আত্মীয়। এই হোটেলের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন আর কি। আই সি। কিন্তু বিনা কারণে একটা হোটেলের মালিকের আত্মীয় বলে পরিচয় দিবেন না ম্যানেজার বাবু, তাতে মালিকও ফেঁসে যেতে পারেন। আচ্ছা সত্যি এই হোটেল মালিকের আত্মীয় বলেই ভালো। আসলে পুলিশের চোখ তো কখন কোন দিকে কি দেখে সে নিজেই জানে না। ওকে স্যার, যদি কোনো ধান্দার কার্যকলাপ থাকে আমি নিজে স্যার আপনাকে ফোন করে জানাবো। এই শুভবুদ্ধির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আপনি আপনার কথা মর্যাদা রাখবেন। আই তাহলে আসি। রতন চলুন স্যার, আবার দেখা হবে। দেখলেন তো বিনা কারণে কেমন পুলিশের আনাগোনা। এরপর যদি সালা 2 নম্বরই কোনো ধান্দার গন্ধ পায় তাহলে সর কোথায় নেই। অসম্ভবকে সম্ভব করে এগিয়ে চলার নামে যারা তা না পারে তারা পুরুষ নয়, কাপুরুষ। কিন্তু কিন্তু যদি অথবা গুলো বাদ দিন, ভেবে দেখুন মাসে 10,000-এ খুশি থাকবেন নাকি 1 লাখ নেবেন? কিন্তু আপনি যদি পুলিশের ঝামেলা এড়াতে পারেন তাহলে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শুনুন, ওরা হলো চুনোপুটি পুলিশ অফিসার। ওদের রাগাবল মাথাগুলো আর নেতা মন্ত্রীরা আমাদের টাকায় নাচে। তো যে কোনো বিপদকে তোলে পিষে চূর্ণ করতেও আমরা জানি। আমি রাজি। হ্যাঁ চলুন, আমাদের হোটেলের গোপন কক্ষে বসে এই গোপন কথাগুলো সেরে নিই। ওকে চলুন। আমি তো আগেই বলেছিলাম আমি আপনার দোসর। এবার কথাটা মিলল তো? এই জন্যই তো লোকে বলে রতনের রতন চেনে। তুমি আমায় হাসালে বাবা, তুমি আমায় হাসালে। আমার মতো হত দরিদ্র রিক্সাওয়ালা আবার মানুষ, তার আবার মান সম্মান। আমি জানি মেসমশাই কতক্ষণে অভিমান, দুঃখ, কষ্ট, যন্ত্রণানি বুকে নিয়েই আপনি এই কথাগুলো বলছেন। আমি জানি আমার বাবা অর্থ আর আভিজাত্যের মোহে অন্ধ, তাই তিনি মানুষকে মানুষ বলে মনে করেন না। তুমিও অকারণেই উথলা হচ্ছ বাবা। এমনি সামান্য অপমানের কথা বুকে চেপে রেখে কষ্ট পেলে আমরা তো পৃথিবীতে টিকে থাকতেই পারবো না। ও কথা বলবেন না মেসমশাই, ও কথা বলবেন না। আপনাকে অপমান করেই বাবা যে অন্যায় করছে তার জন্য আমি আমার হাতে ধরে ক্ষমা চাইছি। কি বাবা কি তুমি কি করছো? তাছাড়া তোমার তো কোনো দোষ নেই। আমার ছেলেই হয়তো এমন কিছু অন্যায় কাজ মেসমশাই, শঙ্করের মতন একটা নিষ্পাপ সহজ সরল ছেলেই কখনোই অন্যায় কাজ করতে পারে না। দুঃখ তো ওইখানেই বাবা,
তার মতো শিশু ভোলানাথ যদি তার বাবার এই অপমানের কথা জানতে পারে তাহলে সে যে ভীষণ ভীষণ কষ্ট পাবে। আপনি আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছেন মাতৃ। আমার বাবার ওই হীন মন্তব্যগুলো আপনি শঙ্করকে বলবেন না মাতৃ। কি কথা বলতে নিষেধ? একই হিমাদ্রি, তুমি কখন এসেছো? এই মাত্র এসেছি। আরে এসেই তোমার সাথে কিছু কথা বলতে। হ্যাঁ বলবে বলবে, নিশ্চয়ই বলবে। এই তার আগে একটু বসো। কিন্তু কোথায় কি বসতে দিই? শোনো শঙ্কর, আমি অভিরূপ দত্ত নই, আমি হিমাদ্রি দত্ত। আমার বুকে লেখা আছে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। হ্যাঁ যাক, ভালো কথা। বাবা, এই হিমাদ্রি যেন তোমায় কি কথা বলতে নিষেধ করছিল? নিশ্চয়ই সেই অভিরূপ দত্ত কিভাবে তোমায় অপমান করেছে আর আমায় অকথ্য ভাষা বলেছে, এই তো? তার মানে তুই সব কথা জানিস? না জানার কি আছে বাবা, না জানার কি আছে? আমরা যে এই সমাজের একটা জঞ্জাল, এটাই তো উনি স্পষ্ট বলেছে। শঙ্কর, চুপ করো শঙ্কর, তুমি চুপ করো। আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি। এই দেখো, এতে দুঃখ পাওয়ার কি আছে? উনি তো আর মিথ্যা কথা বলেননি, উনি যেটা সত্য সেটাই বলেছে। এই সমাজের আমরা যে জঞ্জাল, এটাই উনি স্পষ্ট ভাষায় আমাদের বুঝিয়ে দিয়েছে। শঙ্কর বাবা, এই বাজারের ব্যাগটা তুমি ভিতরে নিয়ে যাও, কেমন? আর আমাদের জন্য রিনাকে দিয়ে 2 কাপ চা পাঠিয়ে দিও, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। তোরা কথা বল, আমি রিনাকে দিয়ে এক্ষুনি চা পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। শঙ্কর, শঙ্কর, তুমি মানুষ না দেবাদিদেব? শঙ্কর, আমি তোমার হাতে ধরবো না পায়ে ধরবো, বলতে পারো? ছি ভাই, ছি, ও কথা বলতে নেই। আমরা তো সবাই মানব অমৃতস্ব পুত্রা। কিন্তু তুমি যে এই সংসারের ভগবান, তোমার মতো এমন দেশ তুল্য মানুষ এই সংসারে না থাকলে। দাদা, এই নাও তুমি। দাদা, সবরিদি কেমন আছে? হয়তো ভালো আছে, তবে সেই ভালো থাকাটা কতদিনের জন্য তা আমি বলতে পারবো না। তার মানে আপনার কথা এমন বিষণ্ণতার ছোঁয়া কেন? হঠাৎ সেটাই ভবিতব্য বলে। বাইদা ভাই, শঙ্কর, তুমি খবরিতে কিছু কি বলবে? না না, বলার কি আছে, আর বলার কি আছে? আমি জানি তুমি কিচ্ছু বলবে না, তোমার হয়ে আমি বরঞ্চ বলছি। শুনুন দাদা, আপনি বরং সবার থেকে গিয়ে বলবেন এই সবার সংসারে যত ঝড় বৃষ্টি তুফান প্লাবন সবকিছুই আসুক না কেন, সবরে দিয়ে এই বাড়িতে বয়ে আসছেই আসছে। তাতে যদি এই অবধির সংসারে আমার না কেউ তাকে খাওয়াতে হয়, আমি যে তাতেও রাজি না, তাতেও রাজি। এই তো আমার লক্ষ্মী বলির মতন কথা, আর এই কথাটা আমি তো মনে রাখবই, আর তুমিও মনে রেখো। আর তোমার দাদাকে কথাটা স্মরণ করিয়ে দিও। আর চলি। দাদা, তুমি এবার নীরব হয়ে গেছো কেন? হ্যাঁ, তবে কি আমি কোনো ভুল বা অন্যায়? আরে বোন না, তুই কোনো ভুল বা অন্যায় করতে পারিস না। শুধু আমাদের মতো এই গরিব অসহায় মানুষগুলো এই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই পাপ এবং অন্যায়। দাদা, এই পৃথিবীতে কেউ ধনী বা গরিব হয়ে জন্মায় না। আপন কর্মগুণে বা দোষে মানুষ ধনী বা দরিদ্র হয়। আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারছি না। চিনতে পারছিস না? এই তো, কি করে চিনবি? আমি যখন এই সংসার ছেড়ে যাই তখন তো তুই খুব ছোট্ট। দাদা, তুমিও কি আমাকে? ও, এবার চিনতে পেরেছি।